হ্যালো ক্লাস 9 দেখো বাংলা প্রশ্নপত্র এবং নিশ্চয়ই ফার্স্ট ইউনিট টেস্টের জন্য অবশ্যই। তো অনেকে ভাবছো যে আমার সেকেন্ড চ্যানেলে কেন। হ্যাঁ, সেকেন্ড চ্যানেলে আপলোড দিচ্ছি তোমাদের বাংলা কোশ্চেন্স এবং বাংলা সাজেশানস। অবশ্যই আমি ডিটেলস একটু একটু বলবো, বাংলায় কোন কোন অংশ তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে পাবে 100%, সেগুলো বলবো, যদিও একটু লাইট কম। যাই হোক, আমি ক্লাস থেকে বলছি এবং সাথে সাথে দেখো উত্তর সম্পূর্ণ আছে এবং আরও ডিটেলস উত্তর, বড় কোশ্চেন ছোট কোশ্চেন সব কিছু মিলিয়ে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। এবং আমি বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টাচে রাখতে চাইছি, যাতে কোনগুলো পড়ে সেগুলো যাতে বুঝতে পারো। প্রথমত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বানানটা দেখে নেবে, কার লেখা সেটা বানান দেখে নেবে, এবং কোন কাব্যগ্রন্থ থেকে, চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থ থেকে, চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ড থেকে গৃহীত হয়েছে, এটা তোমার জেনে নিতে হবে। তার সাথে সাথে এখানে তুমি একটু জেনে নেবে যে এই ঈশান কোণ মানে কোন কোন, অর্থাৎ ঈশান কোণ বলতে উত্তর পূর্ব কোণ। আচ্ছা, তোমরা সাথে সাথে শুনতে থাকো বই বের করে। উত্তর পূর্ব কোণ। আর এই চিকুর শব্দের অর্থ কি তোমার এমসিকিউর মধ্যে দিয়ে দিতে পারে, বিদ্যুৎ চমক। কিন্তু যখন বড় করে প্রশ্ন আসবে এসিকিউর হিসাবে, তখন বলবে যে চিকুর শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে চুল, কিন্তু এই পাঠ্যাংশে ব্যবহৃত অর্থ হচ্ছে বিদ্যুৎ চমক। আর এমসিকিউ এসিকিউ যাই পড়ে এই কথাটাই দেবে। এবং এখানে লক্ষ্য করো চারি মেঘে, চারি মেঘের নাম কি? এই যে সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ, এই যে চারটে মেঘের নাম। যদিও এত ডিটেলস এত কঠিন সব স্কুলে পড়ে না, তো তবুও প্রলয় গনিয়া প্রজা ভাবয় নিষাদ। তো এইখানে প্রলয় মানে কি? ধ্বংস হবে ভেবে, বিষাদ মানে দুঃখ করছে, এই মানেগুলো দেওয়া আছে। আর এইখানে এটা ভীষণই পড়ে যে দিল রড, রড মানে দৌড় বা পলায়ন, রড মানে দৌড় বা পলায়ন। আর বিপাকে ভবন ছাড়ি মানে বিপদ দেখে। তো এই প্রশ্নগুলো তোমার কিন্তু আসবে এই পেজ থেকে। এবার বড় কোশ্চেন সে পরের কথা, পরের পেজে আসছি। দেখো হরিৎ বলতে কি? সবুজ, এমসিকিউর মধ্যে এসিকিউর মধ্যে দিয়ে দেয়। গজরাজ, তো এইখানে অষ্টগজরাজ, 8টা হাতি, এইখানে তাদের নাম দেওয়া আছে। এত আবার বলছি, এত কঠিন সবার পড়বে না, আবার তবু ওটা জেনে রাখা। আর এইখানে যেটা জানতে হবে, করিকর, করিকর মানে কি? হাতির সুর। এটা ভালো করে মনে করে রাখো, করিকর বলতে হাতির সুরের সমান, অর্থাৎ করিকর মানে কি? হাতির সুর। আর মহি মানে কাদা, কিন্তু এইখানে তুমি পৃথিবী বলবে, মহি মানে পৃথিবী। যদি তোমাদের এমসিকিউর মধ্যে থাকে তাহলে পৃথিবী লিখবে আর কাদা লিখবে। আর কোনো কোনো সহায়িকা বইয়ে দেখছি সাগর লেখা আছে, একদম দিও না কিন্তু সেটা। যাই হোক, এবার দেখো চারি মেঘে, আবার ওপারে পেয়েছো, ফের এখানে বলেছে। এইখানে যেটা মেন, সঙ্গরে বলতে স্মরণ করা, দন্ত সময় রমধ্যাহ্ন। আর জৈমিনী ঋষিকে, এটা লাইনটা তুলে দিয়ে বলবে জৈমিনীকে, তখন বলবে এই যে বাক সিদ্ধ ঋষি, যিনি মীমাংসা দর্শনের প্রণেতা বা রচয়িতা, আর যার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়, এইটুকু লিখলেই হবে। এইবার এখানে দেখো আছুক মানে মজুত মানে জমানো, শস্যের কার্য হেজ্জা গেল মানে নষ্ট হয়ে গেল, এই লাইনটা দিয়ে দিতে পারে, মানেগুলো বলে দিলাম এইগুলো। এইবার চণ্ডীর আদেশ পান বীর হনুমান, তাহলে কার আদেশ পেয়েছিলেন? কে? দেবী চণ্ডীর আদেশ পেয়েছিলেন বীর হনুমান। আচ্ছা এটা শোনো, এই মঠ অট্টালিকা ভেঙে খান খান করছে, বীর হনুমান কি করছে? এটা এইখানে একটা পড়তে, ভাদ্রপদ মাসে, তাহলে কোন মাসে কথা বলা হচ্ছে? ভাদ্র মাসের পড়ে থাকা তাল। এই তাল বলতে কার সঙ্গে ব্যবহার করা হয়েছে? তাল মানে এটা হচ্ছে রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। এই মেঘঝাতে পরয়ে শিল, অর্থাৎ শিলগুলো যেন তালের মতো করে, এইটা মনে রাখো। এইবার দেখো চণ্ডীর আদেশ পায় নদ নদীগণ, চণ্ডী দেবী চণ্ডীর আদেশে নদ নদীগণ সব ওই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ঘটিয়েছিল। অর্থাৎ এবার এইখানে একটা অম্বিকা মঙ্গল, গান শ্রীকবি কঙ্কন বলে এই লাইনটা দিয়ে বলবে অম্বিকা মঙ্গল কার নাম? বলবে যে চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম অম্বিকা মঙ্গল। কেন এমন নাম হয়েছে? বলবে দেবী চণ্ডীর অন্য নাম অম্বিকা, তাই চণ্ডীমঙ্গল কাব্যেরও অপর নাম হয়েছে অম্বিকা মঙ্গল। আর শ্রীকবি কঙ্কন কি? বলবে কবি মুকুন্দ চক্রবর্তী পায়ে ঘুঙুর এবং ওই কঙ্কন পরে, পায়ে ঘুঙুর বা নুপুর বা কঙ্কন, কঙ্কন পরে সে কি করে? পাড়ায় পাড়ায় কবি গান বা পালা গান মানে গেয়ে বেড়াতেন বা করে বেড়াতেন, তাই তার অন্য নাম শ্রী কবি কঙ্কন। ওই পালা গান বা কবি গান কথাটা বলতে হবে। কবি গান জানো তো, অনেকটা ওই তরজা যেরকম, সেগুলোকে বলা হতো এরকম। তো এই যে নির্বাচিত অংশ, এই অঞ্চলগুলো। এবার বড় কোশ্চেন দু একটা যেগুলো যেগুলো এখানে আন্ডারলাইন করা আছে না, সেইগুলো থেকে একটু বড় কোশ্চেন আসে, শহরে সকল লোকগুলো এগুলি। তো যেহেতু মানে বুঝলে তুমি সেটা অবশ্যই পারবে। তো এইটা গেল। এইবার আসছি আমরা কালিদাস,
অর্থাৎ ধীবর বৃত্তান্ত, বানানটা ভালো করে দেখে নেবে, হাইপেন দেওয়া, ধয় দীর্ঘই, বানানটা দেখবে কালিদাসে লেখা, কিন্তু কালিদাস তো সংস্কৃতে লিখেছেন, তো এই ব্যাপারটা কিন্তু তর্জমা করেছেন কি আগে মনে রাখো, এটা খুব পরে বলবে, তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী, তিনি তর্জমা করেছেন, এটা মনে রাখতে হবে। বানানটা ভালো করে লক্ষ্য করো, বানানটা অবশ্যই, তর্জমা মানে যিনি বাংলায় করেছেন এটাকে সংস্কৃত থেকে। আর এখানে মেন প্রধান যেগুলো আছে বলবো যে শকুন্তলা কার আশ্রমে পালিত হচ্ছিলেন? মহর্ষি কর্ণ বানানটা ভালো করে দেখে নাও, মহর্ষি ক মধ্যাহ্ন নয় বয় কর্ণ, ঠিক আছে। আর তপবনে মানে অর্থাৎ দুষ্মন্তের সাথে, আমি কিছুদিন আগে তোমাদের আমার প্রথম চ্যানেল একাডেমিয়াতে এবছরেই 24 সালের প্রশ্ন আপলোড করেছি বাংলায়, সেখানে বলেছিল দুষ্মন্তের সাথে শকুন্তলার কোথায় বিয়ে হয়েছিল, তখন কিন্তু উত্তর হবে এখানে তপবনে, বুঝতে পেরেছি? এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকে খেয়াল করে না। তপবনে যেখানে মহর্ষি কর্ণের আশ্রম ছিল, সেইখানে কিন্তু শকুন্তলা তার পালিতা কন্যা, এটা মনে রাখতে হবে। যাই হোক, এইখানে যেটা তোমার মনে রাখতে হবে, এইবার স্বামীর চিন্তায় সে মগ্ন ছিল। কিসের চিন্তায় মগ্ন ছিল? শকুন্তলা স্বামীর চিন্তায় আনমনা হয়ে পড়েছিল, আর ঋষি দুর্বাসা তাকে অভিশাপ দিয়েছিল। এই দুর্বাসা বানানটা দেখে নিতে হবে। এবার তোমাদের মনে রাখতে হবে কি বলতো, এই দুর্বাসা ঋষি জানো স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গা যেতে পারেন, এমনকি ত্রিভুবন ঘুরতে পারেন। তিনি ওই ধ্যান করে এই জ্ঞান অর্জন করেছিলেন, এবং এমনকি তিনি রাগী ছিলেন এত, স্বর্গের দেবতাদেরও তিনি অভিশাপ দিতে ছাড়েননি। তো সেই রকম একজন ব্যক্তি শকুন্তলার কাছে এসে ভিক্ষা চাইছেন, মা অন্নং দেহি। তো সে যখন তার বান্ধবীর সঙ্গে গল্প করছিল তখন শুনতে পায়নি, তো তার রাগ সবসময় মাথায় উঠে থাকে, তো সঙ্গে সঙ্গে সে তো একটা অভিশাপ দেওয়ার জন্য তৈরি, তো না হলে তো আমাদের গল্প এগোবে না, তাই না? যাই হোক, যারা সে অভিশাপ দিয়েছিল যে যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে, অর্থাৎ তাকে একদিন ভুলে যাবে। এই অভিশাপটা কি এটা পড়তে পারে। এইবার বলবে যে ওই কার অনুরোধে সে অভিশাপ খণ্ডন করলো, বলবে তার সখী প্রিয়ংবদার অনুরোধে। কার অনুরোধে? তার সখী প্রিয়ংবদার অনুরোধে সে কি করলো, তার অভিশাপ খণ্ডন করলো। এই প্রিয়ংবদা বানানটা দেখে নেবে। আর কি বলেছিল সে? কোনো নিদর্শন দেখাতে পারলে, তার নিদর্শনটা কি? ওই যে আংটিটি দুষ্মন্ত রাজা শকুন্তলাকে দিয়ে গেছিলেন তিনি রাজ্যে ফিরে যাওয়ার সময়, রাজধানীতে ফিরে যাওয়ার সময়, সেইটাই। তো এইটাই হলো তার ভবিষ্যতের স্মারক চিহ্ন, স্মৃতিচিহ্ন। আর এইখানে একটা প্রশ্ন পড়বে, এই দুষ্মন্তের কাছে তিনি উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ কর্ণ যখন ফিরলেন, আর তখন সেই যাওয়ার পথে এদিকে পথে শচীতীর্থে তিনি স্নানে নেমেছিলেন, আর সেই সময় তার আংটিটা ওই স্মৃতিচিহ্ন সেটা হারিয়ে যায়। কোথায় হারিয়ে যায় সেটা পড়বে, অর্থাৎ শচীতীর্থে হারিয়ে যায়। আর এখানে বলবে যে শকুন্তলার হাতের আংটিটা হারিয়ে যায়। আর এই লাইনটা দিয়ে কিন্তু তোমাদের বড় কোশ্চেন আবার হয় যে শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, তা কার রাজসভায়, কেন অপমানিত হলেন, তা পুরো ব্যাকগ্রাউন্ড গল্পটা বলতে হবে। শকুন্তলাকে এইগুলো বলবে মহর্ষি কর্ণের পালিতা কন্যা। যাই হোক, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, তা এই লাইনটাও প্রশ্ন হয়, বড় কোশ্চেন। তাহলে ধীবর আংটি পেল কিভাবে, সেই গল্পটা দিতে হবে। তা তো তোমরা তো জানো নিশ্চয়ই, এই প্যাসেজের মধ্যে আছে এই যে ধীবর কি করে আংটি পেয়েছে, এখানে ধীবর নিশ্চয়ই সেই গল্পটা বলেছে। এই যে একদিন এখান থেকে ধীবরের পুরো গল্পটা, সে কিভাবে আংটিটা পেয়েছে সেই গল্পটা দেওয়া। কিন্তু এইখানে যে প্রশ্নটা আসবে, বলবে ধীবর কোথায় থাকে, বলতে হবে শক্রবতার, মানে শক্রাবতারে থাকে। আর তার জীবিকা কি? তার জীবিকা হচ্ছে ওই ছিপ বড়শি সহযোগে, এখানে একটা কোথায় আছে দেখো, তার ওই ছিপ বড়শি ইত্যাদি সহযোগে তার মাছ ধরা, তার হচ্ছে এই যে জাল বড়শি ইত্যাদি নানান উপায়ে মাছ ধরে সংসার চালানো, এটাই তার জীবিকা, এটা পড়বে। এইবার বলছে তার তোর, এই লাইনটা বড় কোশ্চেন, তার তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এই লাইনটা বড় কোশ্চেন হবে। তাহলে এই যে ব্যঙ্গ করে রাজশালক বলছে, এই ব্যঙ্গের অর্থ কি? এবং তার উত্তরে সে পুরুষটি অর্থাৎ সেই ধীবর কি বলেছিল? সে বলেছিল যে তোমার জীবিকা পবিত্র, অর্থাৎ কি তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, অর্থাৎ তখন জাতভেদ বর্ণ বিদ্বেষিত ছিল। তখন বলছে তুই যেহেতু মাছ হত্যা করে সংসার চালাস, অর্থাৎ প্রাণী হত্যা, তাহলে তোর জীবিকা নিশ্চয়ই ভালো নয়। তার মানে তুই যে চোর হতেই পারিস, এই যে চুরি বলছে না, তুই যে চোর হতেই পারিস, তাই ব্যঙ্গ করে বলছে। তখন সে বলছে দেখুন আমি তো জন্মেছি ওইভাবেই, তাই আমার ধীবর হয়েই জন্মেছি, তাহলে আমার কি হবে, যে আমার সেই কাজ নিন্দনীয় হলেও ঘৃণ্য হলেও আমার তা করতে হবে। বলতে গিয়ে সে একটা জ্ঞানের কথা বলে ফেলে, যে যেমন বেদজ্ঞ ব্রাহ্মণ যে সমস্ত বেদ তার মুখস্থ নক্ষদর্পণে সেই শাস্ত্র অনুযায়ী মানুষদেরকে বোঝান পবিত্র কথা দিয়ে, কিন্তু তিনি প্রয়োজন হলে যখন যজ্ঞের সময় পশুবধ করেও থাকেন, অর্থাৎ যখন তিনি একজন ব্যক্তি শাস্ত্রের সমস্ত সুন্দর সুন্দর কথা জ্ঞান মানুষকে বিতরণ করতে পারছেন, সেই ব্যক্তি আবার কি করে নিষ্ঠুর হয়ে পশুবধ করতে পারেন। তো এই জন্য বলছে ওটাই তার
কাজ, ওটা করতে হবে। তাই আমার কাজই হচ্ছে আমি হচ্ছে ধীবর, আমার কাজই হচ্ছে মাছ ইত্যাদি সংগ্রহ করে সংসার চালানো, তাই আমি ওটা ভালো না লাগলেও আমাকে করতে হবে, এই জ্ঞানটা সে দিয়েছিল। তাতেই সে আরও ব্যঙ্গ করে বলেছিল। তারপর বলে সে ঘটনাটা বলার পরে এখানে বলেছিল জানুক আরও একটু ধিক্কার করে, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছে, অর্থাৎ সে যেন গোসাপ খাওয়া জেলে। এটা কি খাওয়া জেলের সঙ্গে তুলনা করেছিল, মানে আরও তাকে ধিক্কার দেওয়ার জন্য। তো এইভাবেই সুতরাং রাজবাড়িতেই যাই, এটা দিয়ে প্রশ্ন হয়। আর এইখানে একটা প্রশ্ন পড়েছিল চল রে গাঁট কাটা, তা কে কাকে বলেছিল এইটা ভালো করে লক্ষ্য রাখবে। দুই রক্ষী তবেই তাই হোক চল রে গাঁট কাটা, এইভাবে তারা এগিয়ে গেল। এইবার তোমাদের একটা প্রশ্ন হবে কি জানো তো, প্রথম রক্ষীর নাম কি, দ্বিতীয় রক্ষীর নাম কি। তা তোমরা কিন্তু এটা ভালো করে লক্ষ্য করবে, প্রথম রক্ষীর নাম কি, দ্বিতীয় রক্ষীর। আমি মনে রাখার একজনের নাম তো সূচক আর একজনের নাম তো জানুক, কিন্তু আমি মনে রাখার সহজ টিপস আমাদের স্টুডেন্টদের বলেছিলাম, এই কথাটা মনে রাখবে, প্রশ্ন কথাটা মনে রাখবে। এই যে আমরা প্রশ্ন কথাটা বলি না, প্রশ্ন পড়বে, কি প্রশ্ন পড়বে, তা সিম্পল মনে করো। এখন প্রশ্ন পরফলা তালবের শয় দন্তন্য, তালবের শটা মনে করো না দন্তস্ব, ঠিক আছে, আর পরফলা মনে করো, অর্থাৎ মনে রাখো প্রথম রক্ষীর নাম দন্তস্ব দিয়ে তাহলে সূচক, আর আরেকটা পড়ে রইলে তাহলে জানুক না, নিশ্চয়ই সে দ্বিতীয় রক্ষীর নাম। তাহলে প্রশ্ন কথাটার মধ্যেই উত্তর রয়েছে, মানে প্রশ্ন মানে প্রথম রক্ষী, আর তালবেশ্য বা দন্তস্ব যাই ভাবো তাহলে সূচক, অর্থাৎ প্রথম রক্ষীর নাম সূচক আর দ্বিতীয় রক্ষীর নাম জানুক, ব্যাস মনে রাখা সহজ উপায়। এইবার তারপরে এই অংশটুকু বাকিগুলো দেখো। তো এইবার চোরকে নিয়ে অপেক্ষা করো, পরের অংশটুকু দেখো। এইখানে দেখো আর বাকি এখানে যা যা আছে, এবার এখানে কিছু কিছু তো প্রশ্ন আছে। এই যে একটা প্রশ্ন হয় এই লাইন, যে মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। এটাই আমি কিন্তু আবার বলছি, আমার কিন্তু লাইটের অভাব ভীষণ, ক্লাস থেকে বলছি, কিন্তু তবু হারানছোল চেষ্টা করছি, বিনা দোষে আমাকে মারবেন না, এই লাইনটা দিয়ে প্রশ্ন হয়। আর আরেকটা হচ্ছে তাকে কিভাবে শাস্তি দেওয়ার কথা প্রথম রক্ষী ভাবছিল, তাহলে প্রথম রক্ষী মানে কি, সূচক নিশ্চয়ই জানো। এই যে এখানে স্পষ্ট বলছে প্রথম রক্ষী জানুককে ডেকে, তার মানে নিশ্চয়ই জানুকের নাম, জানুক হচ্ছে দ্বিতীয় রক্ষীর নাম, আর প্রথম রক্ষীর নাম নিশ্চয়ই সূচক, অর্থাৎ প্রশ্ন কথাটা মনে রাখবে। এই যে সে কিভাবে শাস্তি দিতে প্রস্তুত সেটা মনে রেখো। আর এইখানে বাকি তার কি কি উপহার দেওয়া হয়েছিল সেটা এখানে, এই আংটি পেয়ে প্রিয়জনের কথা, আংটি পেয়ে রাজার কার কথা মনে উঠেছিল, প্রিয়জনের কথা মনে উঠেছিল, ব্যাস। এইবার এইখানে সে কি পরিতোষ হিসাবে কি পেয়েছিল সেটা মনে রাখতে হবে, বিয়ল হয়েছিল তার কতটুকু তাকে দিয়েছিল। তো এইটা এই শুলের পিঠে দেওয়া, এই ব্যাপারটা মনে রাখবে। আর এই যে আজ থেকে তুমি আমরা একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, এই লাইনটা দিয়ে প্রশ্ন হয়। তো এই যে পরিতোষক অর্ধেক তাদের দান করে দিয়েছিল, এটা দিয়ে। এবার এদের চরিত্র, এবার চরিত্রগুলো আমি তোমাদের এখানে ডিটেলস আলোচনা করব, অন্য একটা ফাইল দাও। তো এই যে এখানে দেখো, এখানে সমস্ত কিছু চরিত্র ইত্যাদি আছে, আমি এক্ষুনি একটু পরে ভিডিওতে জানাবো তোমাদের। আমি আগে বই থেকে শেষ করে নিই, তারপর সব তোমাদের জানাচ্ছি। দেখো এইটা হয়ে গেল। এইবার আমি বলছি ইলিয়াস, যেটুকু জানার দরকার ইম্পর্টেন্ট এখানে বই থেকে বলে নি। যেমন বলবে ইলিয়াস জাতিতে কি, বলবে বাস্কির, বানান দেখে নাও। বলবে সে কোথায় থাকতো, উফা প্রদেশে থাকতো। ইলিয়াস কত বছর, মানে যখন তার বাবা মারা যায় তখন তার কতগুলো পোষা প্রাণী ছিল, বলবে 7টা ঘটকি আর 2টো গরু, 20টা ভেড়া, মোট হচ্ছে 29টি, এটা মোট দিতে পারে। এই তার যা কিছু বিষয় সম্পত্তি, এই লাইনটা দিয়ে প্রশ্ন হয়, তাহলে কি এইগুলোও দিতে হবে। আর ঘটকি মানে কি, আলাদা এসএকিউ বা এমসিকিউ পড়বে। ঘটকি বলতে মেয়ে ঘোড়া, এটা দিয়ে দেবে, অর্থাৎ ওইটা পড়ে যেতে পারে। এইবার ইলিয়াসের কত বছর চেষ্টায় সে তার সম্পত্তি ভালো করেছিল, দীর্ঘ 35 বছরের চেষ্টায়, এই জায়গাটা দেওয়া আছে। 35 বছরের চেষ্টায় সে তার বিষয় আসার সম্পত্তি করে ফেলেছিল। তো এইটা তখন কি করেছিল, 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া, অর্থাৎ মোট 1550টি তার পোষা প্রাণী হয়েছিল। তো এইভাবে সে বড় লোকের পর্যায়ে পৌঁছে গেছিল। আর তাই এখানে তা ভাড়াটিয়ে লোকজন তার কি করে, এখানে একটা পড়বে কুমিশ কি। তুমি কুমিশ কি আবার শুনে নাও। কুমিশ বলবে ঘোড়ার দুধ দিয়ে তৈরি এক সুস্বাদু পানীয়। আবার বলছি ঘোড়ার দুধ দিয়ে, এটা কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের সমালোচনা হয়। তো পরীক্ষা অপশানলা আবার এমসিকিউ পড়বে যে কুমিশ হলো ঘোড়ার দুধ, গরুর দুধ, ভেড়ার দুধ না ছাগলের দুধ দিয়ে তৈরি এক ধরনের পানীয়, তখন তুমি বলবে ঘোড়ার দুধ দিয়ে তৈরি। আর যদি কিছু না থাকে, অন্যান্য থাকে, তাহলে মোট কথা শুধু যদি থাকে দুধ দিয়ে তৈরি পানীয় আর অন্যান্য কিছু জল দিয়ে তৈরি এরকম থাকে, তখন তুমি দুধটা শুধু দেবে। এইভাবে মনে রাখতে হবে। আর এই লাইনটা দিয়ে বড় কোশ্চেন হয়, ইলিয়াসের তখন খুব বলবলাও বলতে কি, নাম ডাক হাঁক ডাক, এটাই যশ, এটাই তো কেন হয়েছিল সেটা বলো। আর এটা আশেপাশে সকলেই তাকে ঈর্ষা করে, এটা দিয়েও প্রশ্ন হয় 2 নম্বর বা 1 নম্বর বা 3 নম্বরে দিয়ে দিতে পারে। ঈর্ষা কেন করে, যেহেতু সে সম্পত্তি করেছিল প্রচুর। ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, এখানে কোনো কিছুর অভাব নেই, আর ওর তো মরবারই দরকার নেই, এইটা দিয়ে প্রশ্ন হয়। মরবার দরকার নেই বলতে মরবে কেন,
আমরা এমনি মানে বাঙালিরা বলি না, মরবার জো নেই, অবকাশ নেই, অর্থাৎ এত কাজে ব্যস্ত তার মরার সময়টুকু নেই, সেই কথাটাকে এখানে মিন্স করা হচ্ছে, তো মরবার জো নেই। আর একটা হয় ওই ছাড়াও দেখো, এটা এমন একটা প্রদেশের গল্প হচ্ছে, সেইখানে সাধারণত পাহাড় সংকুল অঞ্চল, কোনো ভালো করে উদ্ভিদও নেই যে পশুচারণ করে খাবে বা কোনো চাষের যোগ্য জমি থাকে না, তাই ওই ভেড়া মেষ প্রতিপালন করে করেই তাদের জীবিকা অর্জন করতে হয় বা সংসার চালাতে হয়। সেইভাবেই এখানে বলছে যে অনেক মানুষ কিন্তু খাদ্যের অভাবে, না খাওয়ার অভাবে অনেকে মৃত্যুবরণ করে, সেটাও বলতে পারে। কিন্তু আমি তা না বলে আমি বলবো বরং আমাদের বাঙালি হিসাবে যেভাবে আমরা বলি ওর মরবার জো নেই, অর্থাৎ মরার সময়টুকু নেই, এত তার কাজে ব্যস্ত, সেই কথাটা এখানে মিন্স করা হয়েছে। এইবার পরের পেজে একটু আসি, দেখো। আচ্ছা, পরের পেজটা একটু দেখে নিই। এইখানে এবার দেখছি আরও একটা বলবে, যখন অতিথিরা এলে সে কী খাওয়ায়, যে যখনই আসুক সে কিন্তু সব সময়ের জন্য কী খাওয়ায়, কুমিজ, চা, শরবত আর মাংস খেতে দেয়, এটাই অতিথিদের কী কী খেতে দেয়। আর এবার কথা হচ্ছে অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা পড়ে। অতিথি এলে কি খেতে দেয়, যদি বেশি সংখ্যায় আছে তখন কি করে, ঘটকি মারা দেয়, সরি, অর্থাৎ বলছে বেশি সংখ্যা এলে ঘটকি মারা হয়, আর অল্প এলে একটা বা দুটো ভেড়া, এটা হবে। আর এইখানে ইলিয়াসের কয় ছেলে মেয়ে সেটা জানতে হবে, সরি, 2 ছেলে 1 মেয়ে। এইবার বলছে বড় ছেলেটা কি করে মারা গেছে, আইসি ছিল, বড়টি এক মারামারিতে পড়ে মারা যায়, আর ছোটটি কি হয়েছিল এইটা একটা বলবে। এখান থেকে কিন্তু টার্নিং পয়েন্ট, ভালো করে শোনো। ছোটটি একটি এমন এক ঝগড়ুটে বউ বিয়ে করে এনেছিল যে বাপের আদেশ অমান্য করে, যে দেখো, সরি, বাপের আদেশ অমান্য করে, তাই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ইলিয়াস কিন্তু তার চরিত্র দেখো কিরকম, ছেলেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তার যথাযথ সম্পত্তি দিয়েও ছিল, দেখো গরু ভেড়া সব দিয়ে দিয়েছিল, তাকে বাড়ি দিয়েছিল, তাই বলছি ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। এটা দিয়ে প্রশ্ন পড়ে, এটা আলাদা প্রশ্ন, শুনে নাও। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো, কেন পড়লো, তখন তার এই ছেলেকে, ছোট ছেলেকে, ছেলে বউকে এই যে জিনিসগুলো দিয়ে দিয়েছিল, বাড়ি দিয়েছিল, গরু দিয়েছিল, ঘোড়া দিয়েছিল, তাই তার সম্পত্তিতে টান পড়লো। কিন্তু যদি প্রশ্ন এখানে এরকম পড়ে, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো, তার মানে কিন্তু এই তার ছেলে মেয়েকে দিয়ে দেওয়া নিয়ে বলতে হবে, আবার তারপরে তার এগুলো বলতে হবে। ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগেছিল, আবার এমসিকিউ পড়বে যে মরক কোথায় লেগেছিল, কোন পালে, গরুর পালে, ঘোড়ার পালে ইত্যাদি, তখন বলতে হবে ভেড়ার পালে। আবার বলতে তার পরের বছর দেখা গেল দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আর খড় পাওয়া গেল না, ফলে সেই শীতকালে গরু মোষ না খেয়ে মরলো। আর কিরবিজরা, কারা তার সবচেয়ে ভালো ঘোড়াগুলোকে চুরি করে নিয়েছিল, বলতে হবে কিরবিজরা। তো এই টোটাল জিনিসটা তাকে বললে তখন হবে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো এই কারণে। আর কিন্তু যদি শুধু বলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো, তখন এই অঞ্চলটুকু দিতে হবে। তো এইভাবে ইলিয়াস তার শেষ জীবনে কি কি সম্পত্তি নিয়ে বেরিয়ে পড়েছিল সেইটা এখানে দিতে হবে। আর তার স্ত্রীর নাম কি এটা বলতে হবে, শামসে মাগি, তার স্ত্রীর নাম, বানানটা যেভাবে আছে সেইভাবে একটু দেখে নাও, এই বিষয়টা এখানে দেখে নাও। এবার এই যে বৃদ্ধ দম্পতিতে সাহায্য করবার মতো তখন কেউ নেই, কেন নেই বা কি, সেই সমস্ত উত্তরটা কি হবে। আচ্ছা, এইখানে কার করুণা হয়েছিল, মোহাম্মদ শাহ, সে এবার তার বাড়িতে তারা কি কি কাজ করে, এই ইলিয়াস কি কি কাজ করে, দেখো তরমুজের ক্ষেতে কাজ করে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে দেখাশোনা করে, আর তার স্ত্রী কি কাজ করে এটা দেখে নেবে। এই যে সে ঘটকিগুলো দুধ দোয় আর কুমিজ তৈরি করে, এই হলো তাদের মানে কাজ। আর এইখানে আমরা কিছু বলবো না, পরের পেজে এবার চলে আসো, যেখানে তার বলবো এই যে বাবাই কার নাম, তাহলে বলবে বাবাই বলতে ইলিয়াসের নাম ধরে ডাকছিল মোহাম্মদ শাহ, বাবাই বলে। এইবার এইখানে ওই যে ঠাকমাকে জিজ্ঞেস করছিল জীবনবোধ সম্পর্কে, শামসে মাগি জীবনবোধ সম্পর্কে কি বলেছিল, এই বিষয় 50 বছর ধরে বুড়ো আর আমি একত্রে বাস করেছি, কত বছর ধরে, সুখ খুঁজে পাইনি। কিন্তু এইখানে একটা কথা, অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, এটা পড়বে কতদিন ধরে সুখ খুঁজেছে, অর্ধ শতাব্দী, মানে সেই 50 বছর, একই, এইটা ঘুরিয়ে পড়বে কিন্তু, ঠিক আছে। উত্তরে তোমার অর্ধ শতাব্দী এমসিকিউর মধ্যে না দিয়ে বলবে 50 বছর, তখন সেটা দিতে হবে। আর এইখানে বাকি যেখানে একটু দাগ দেওয়া আছে না, সেইগুলো দিয়ে বড় কোশ্চেন্স হয় কিন্তু, এই যে যেমন এইটা দিয়ে, তারপরে এখানে, আর আমি এটা বলছি না, আমার ওখানে প্রশ্ন আছে, সব দেখাও। পবিত্র গ্রন্থটা কি বলতে হবে, পবিত্র কোরআন, তো সেটাই লেখা আছে। শুনে অতিথিটা ভাবতে বসলো, এই যে অতিথি কারা কি ভাবতে বসলো সেটা। আর এই যে পবিত্র গ্রন্থে লেখা আছে, এটা কে বলেছিল, মোল্লা বলেছিলেন, তো এটা মনে রাখতে হবে। তর্জমা কে করেছেন, মনীন্দ্রগুপ্ত দত্ত, এটা মনে রাখতে হবে, বানান সহ। তর্জমা মানে নিশ্চয়ই এটা আমাদের দেশীয় মানে লিও তলস্তয় লেখা নিশ্চয়ই, তো আমাদের দেশীয় নয়, রাশিয়ান গল্প হতে পারে, তো ফলে বাংলায় রূপান্তর করা যেটা করেছেন সেটাকে বলে তর্জমা। এইবার তোমাদের যা যা আছে দাম গল্পেও এখানে ডিটেলস এখানে আছে অনেক কিছু, ওই অঙ্ক পারিস নিয়ে এই বিষয়টা তোমাদের পড়তে পারবে পরে এখানে। তারপরে এখানে বলবে যে ওই যে কার দোরগড়ায় লেখা আছে, প্লুটোর দোরগড়ায় তিনি কত টাকা দিয়ে বিক্রি করেছিলেন, 10 টাকায় দক্ষিণা দিয়ে বিক্রি করেছিলেন তার মাস্টারমশাইকে, এরকম কিছু প্রশ্ন আছে। তিনি কলেজে কি পড়াতেন, সেটা হচ্ছে বাংলা পড়াতেন, সেটা এখানে পড়বে। এই যে বাংলা পড়াই এই কথাটা, এবং কলেজে বাংলা পড়াই, এরকম কিছু এই প্রশ্ন আছে, আমার এই নোটসে আছে, তোমাদের এক্ষুনি দেখাবো। তো এইভাবে আরও কিছু কারোর
কারোর নোংর হবে, কারোর খেয়া হবে, তো এরকম কিছু কিছু পরীক্ষা হবে। তো ব্যাপারটা হচ্ছে সেইগুলো আমি তোমাদের আর বই থেকে না এসে আমি হিমালয় দর্শন অনেকের ক্ষেত্রে হয়, সব প্রশ্ন এখানে আছে। এইবার আমি একটু আমাদের মানে নোটসে চলে যাই, যেটা নোর যাদের হবে ভালো করে দেখো, এখানে সমস্ত নোরের উত্তর করে দেওয়া আছে। যেমন নোর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে একটু একটু দেখো, ভিডিওটা অনেক লং হলো কিন্তু ভালো করে লক্ষ্য করো যে একটু একটু দেখে রাখো নোর কবিতাটির অর্থ কি, প্রত্যেকটা নোর কিসের প্রতীক, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। নোর জীবনের বন্ধন বা আবদ্ধতার প্রতীক। আর নোর কি, এই যে নৌকা কিসের প্রতীক, নৌকো জীবনের গতিময়তার প্রতীক, খুব ইম্পর্টেন্ট। দাঁড় পাল কিসের প্রতীক, এই যে জীবনকে নোরে বাঁধা বা জীবনের বন্ধন, এই যে বন্ধন ছিঁড়ে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক। দাঁড় কি বলা হয়েছে, পাল কি বলা হয়েছে, এগুলোই মাস্তুল কি এগুলো বলা হয়েছে। এগুলো যদি তোমাদের এমসিকিউ এসিকিউ হিসাবে চলে আসে সেটাকে দিতে হবে। বাণিজ্য তরী কি বলতে পারে, বাণিজ্য তরী কিসের প্রতীক, মানব জীবনের প্রতীক। জোয়ার ভাটা কিসের প্রতীক সেটাও দিয়ে দেওয়া হয়েছে। তট কি, এটা তট কিসের প্রতীক, এগুলো দেওয়া আছে। তো সারা রাত তবু দাঁড় টানি, এই তবু শব্দটি প্রয়োগ করেছিলেন কেন এটা মনে রাখতে হবে। স্রোতের বিদ্রুপ কথাটির তাৎপর্য কি এটা বলা আছে। এবং তার সাথে সাথে এইখানে দেখো এই যে তরি ভরা পণ্য কথাটির অর্থ কি, নোর কবিতায় কবির আশা আকাঙ্ক্ষা কিভাবে প্রকাশিত হচ্ছে, এই একটা বড় কোশ্চেন। নোর কবিতায় কবির মানে আশা আকাঙ্ক্ষা কিভাবে প্রকাশিত হয়েছে বাস্তব জীবনে, এই একটাই কোশ্চেন ঘুরিয়ে ফিরে তার বেদনা কিভাবে প্রস্ফুটিত হয়েছে মানে প্রকাশিত হচ্ছে, এই একটাই বড় কোশ্চেন পড়বে। এই আশা আকাঙ্ক্ষা বা বেদনা কিভাবে প্রকাশিত হয়েছে মানব জীবনের, সেটাই এই বড় কোশ্চেন। আর নোর কবিতাটির কবির নাম কি, অজিত দত্ত। এইবার কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যেটা একটু আগে করেছি, সেখান থেকে আরও কিছু কোশ্চেন সুন্দর করে দেওয়া আছে। বলবে চণ্ডীমঙ্গল কাব্যের প্রকৃত নাম, বলবে কিন্তু অভয়মঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে, মুকুন্দ চক্রবর্তী। আর এখানে কার সময়কার লেখা, আকবরের সময়কার। চণ্ডীমঙ্গল কাব্যের অন্য নাম কি, অম্বিকা মঙ্গল। এগুলো তো বুঝলাম। এটা কোথায় হয়েছিল, গুজরাট নগরীতে, তাই না। আর ইন্দ্রদেব ঝড় বৃষ্টি ঘটিয়েছিলেন এরকমই। তো তাণ্ডব ঘটিয়েছিলেন হনুমান চণ্ডীর আদেশে এটা। আর ঈশান কোন কি যেগুলো ফের একটু মহি মানে সমুদ্র, এটা না কিন্তু, সরি এটা না, এটা কিন্তু পৃথিবী দেবে। আবার বলে দিচ্ছি মহি কথার অর্থ, হ্যাঁ পৃথিবী, বা কাদা যদি থাকে কাদা দেবে, এটা পৃথিবী কিন্তু সমুদ্র দেবে না। চিকুর কথার অর্থ দেখো বিদ্যুৎ ঝিলিক, এরকমগুলো বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি, আরেকটু দেখে নাও সুন্দর করে, তোমাদের এখানে দেওয়া আছে। ভিডিওটি লং হচ্ছে যদিও, কিন্তু তোমাদের এক্সামের পক্ষে যারা এক্সাম নিয়ে ভাবছো তাদের কাছে ভিডিওটা লং বলে কিছু মনেই হবে না। এতক্ষণ যারা শুনছো নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটুকু প্রয়োজনীয়। আমি বলছি এই ভিডিও যে ফলো করছে তার কিন্তু আর কখনোই মানে বাংলা বাড়িতে পড়তেই হবে না, জাস্ট তুমি একটু ফলো করে যাও। এইগুলো অন্য মানে তোমাদের পরবর্তী সময় আসবে। কিন্তু আমি যে আমার নোটস আছে সেই নোটসটা তোমাদের একটু শেয়ার করি। আরও কিছু যারা আরও এক্সট্রা অতিরিক্ত পেতে চাইছো, দেখো ইলিয়াস থেকে ডিটেলস প্রশ্ন বললাম না, একটু পরে জানাবো। দেখো প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে, শুধু পড়তেই থাকো, একবার করে পড়ে নিতে থাকো, দেখে নাও। এখানে ভাড়াটে মজুরিরা কে কি কাজ করে, যেগুলো আমি এতক্ষণ কুমিশ হলো কি, পানীয় বিশেষ, এটাও একটু আগে কি বললাম যে ঘোড়ার দুধ দিয়ে তৈরি পানীয় বিশেষ। সংক্ষেপে এত লিখলে হবে না, আর একটু ডিটেলস লিখবে। এইবার তোমাদের আরও প্রশ্নগুলো আমি দেখি, বাংলা ব্যাকরণগুলোও পড়বো, ব্যাকরণগুলো দাও দেখি। আচ্ছা এবার দেখো বাকি অংশগুলো দেখো, পাশে সকলেই তাকে ঈর্ষা করে, বাকি প্রশ্নগুলো একটু লক্ষ্য করো, দেখে নাও। আমি ধীরে ধীরে যাচ্ছি, যা প্রয়োজন হবে পজ করে থেমে পিকচার কোয়ালিটিকে বাড়িয়ে নিও বা বড় করে দেখবে, সেইভাবেই পড়ে নেবে। দেখো ইলিয়াস বাধ্য হয়ে কি সম্পত্তি বিক্রি করে দিয়েছিল সেই সবগুলোকে একটু দেখো। বাকি প্রশ্ন প্রত্যেকটা কিন্তু এখানে প্রশ্নগুলো চমক আছে এবং প্রত্যেকটা এখানে এর বাইরে পড়তে হবে না তোমাদের, ব্যাস এগুলোই করতে থাকো। আমি যা দিয়েছি শুধু ভিডিওটাকেই ফলো করো। পরীক্ষা দিয়ে এসে তুমি তখন বলবে স্যার 30 থেকে 35-এর উপরে পাবো, তুমি শিওর এসে বলবে। অর্থাৎ এর বাইরে কিছু পড়ার নেই, জাস্ট ফলো করে যাও। আমি আবার বলছি, কিন্তু যদি ফলো করতে পারো মাত্র এই 20 বা 30 মিনিটের ভিডিওটি তোমার কিন্তু 30 নম্বর আনিয়ে দেবে। 30 মিনিটের একটা ভিডিও 30 নম্বর আনিয়ে দেবে। সারা 3 মাস 4 মাস পড়েছো, কিন্তু তার মধ্যে এটা সত্যি কিন্তু বলছি। এইগুলোর উত্তর কিন্তু এখানে আছে, দেখো। আচ্ছা কথা বলতে শুনে রাখো। আর কি ভাবছো যে এই 22 মিনিট পর্যন্ত ভিডিওতে এসছো, সে নিশ্চয়ই ভাবছো একটা সাবস্ক্রাইব করবে কিনা, তাই না? তো চলো দেখো। আর আমার প্রথম চ্যানেল একাডেমিয়াতে চলে যাও, এই চ্যানেলের থ্রুতে আরও অনেক ডিটেলস পাবে। প্রত্যেকটা শর্ট ভিডিওতে প্রচুর প্রশ্নও পাবে সেখানে। তো দুটি চ্যানেলকে সাথে রাখো। দেখো পরের অংশটাকে আমরা যাই, বাকি প্রশ্নগুলোকে একটু লক্ষ্য করো। আমি ব্যাকরণ কিন্তু তোমাদের দেখাবো, যেগুলো ব্যাকরণ দেখাবো ওর বাইরে কিছুই তোমাদের করতে হবে না, শুধু সাথে থাকো, ব্যাকরণগুলোকে লক্ষ্য করো, ফলো করো, দেখে নাও। দেখো পরের পেজে যাচ্ছি আমরা, কিন্তু এইখানে দেখো এইবার চলে আসছি ভালো জায়গায়। দাম মাস্টার মশাইয়ের চরিত্র আমি ছোট্ট টিপস করে রেখেছি, একটু বলে দিই। যেমন গণিতে পাণ্ডিত্য, এই যে অঙ্ক দেখা মাত্র ব্ল্যাকবোর্ডে খসখস করে তিনি ছবির মতো অঙ্ক কষাতেন, এইটুকু লিখলে কিন্তু হবে না, এটাই টিপস। এই পয়েন্টটা দিয়ে এর ভিতরে এই বিষয়টাই লিখবে। এটা একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলতে হবে যে তিনি অঙ্ক দেখা মাত্র বোর্ডে সঙ্গে অঙ্ক করে দিতেন, যেভাবে করে দিতেন সেই কথাটা একটু বিবরণ দিতেন, কিন্তু মূল বিষয়টা এটা রাখতে হবে। এই জন্য এই টিপস করে দেওয়া। আবার এইখানে নিয়মানুবর্তিতা কিভাবে তিনি বলতেন সেটুকু
দেওয়া আছে, স্নেহশীল সুকুমারের প্রতি ওই তত্ত্ব এখানে তুলে দিতে হবে, ছোট্ট টিপস। সুকুমারের চরিত্র দেওয়া আছে এখানে দেখো। তো এইগুলো শুধু এই পরীক্ষা কেন, ফাইনালও তো কাজে লাগবে, তাই না? ধীবরের চরিত্র, এই যে ধীবরের চরিত্র পরিচয়, ধীবরকে যে সক্রাবতরে থাকে ওই জাল বড়শি সহযোগে সে মাছ ধরে, সেটা তার পরিচয় দিতে হবে। আত্মমর্যাদা বোধ, জীবিকা পবিত্র, অর্থাৎ রাজচালক যখন তাকে ব্যঙ্গ করে বলছে তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, সে তখন কিন্তু তার মন খারাপ হয়, সে বলে যে আমি ওই বৃত্তি নিয়েই জন্মেছি, তাই তা পরিত্যাগ করা উচিত নয়, তাই তার আত্মমর্যাদা বোধ আছে, অর্থাৎ সে নিম্নবর্ণের মানুষ হলেও কিন্তু তার আত্মমর্যাদা বোধ আছে। আর এবার বলছে সততা, আংটিটা কিভাবে পেলো, সে সত্যি সত্যি ঠিক কথা বলেছে, সেগুলো বলতে হবে, ও ডিটেলসগুলো। এবার পরিচয়, এবার রাজচালকের চরিত্র এখানে দেওয়া আছে, আর দুই রক্ষীর নাম আবার এখানে দেওয়া আছে, ইলিয়াসের চরিত্র এখানে দেওয়া আছে, ওই ছোট ছোট করে পয়েন্ট টিপস করে। তো দেখো তারপরের অংশ দেখি একটু। এবার দেখো দু চোখ দিয়ে তার আগুন ঝরতো, দাম থেকে এখানে দেওয়া আছে, লক্ষ্য করো দামগুলো। এই যে গাধা পিটিয়ে কখনো ঘোড়াটা এই পঞ্চত্ব পেয়ে যাবে, সেটা এটা দেওয়া আছে। বাকি অংশ দেখো এখানে আবার ওই দেখো ইলিয়াসের শামশামাগির চরিত্র, পয়েন্টগুলো একটু দিয়েছিলাম। এখানে হিমালয় দর্শন যাদের এক্সাম হবে তাদের জন্য একটু কিছু দেখে নাও, এর বাইরে পড়বেই না আর কি হিমালয় দর্শনে। তো দেখো সবই সুন্দর করে দেওয়া আছে। এবার জাহ্নবী বলতে কি গঙ্গা। তো চলো আমি আর একটা দুটো পেজ দিলে তোমাদের মেন অংশে ফিরে আসবো। তো দেখো এখানে দেখো কয়েকটা পেজ আবার লক্ষ্য করো, যার দেখতে অসুবিধা হচ্ছে পিকচার কোয়ালিটিটাকে একটু ইনক্রিজ করে নাও। হ্যাঁ, মনোরম দৃশ্য, এই মনোরথ পূর্ণ হলো, এইগুলোকে দেখো। পরের অংশটাকে একটু আসি, দেখো কার্সিয়াং স্টেশনের উচ্চতা কত, বা লেখিকার কী কী জিনিসপত্র কোনগুলো ছিল সেগুলো একটু পজ করে থামিয়ে এগুলোকে একটু দেখো, ঠিক আছে? তো এই হলো। এইবার যদি কারো রচনা পড়ে, এখানে বিজ্ঞান সম্পর্কিত সমস্ত রচনার একটাই উত্তর আমি ডেসক্রিপশন বক্সে আমার প্রথম চ্যানেলে আছে অলরেডি, প্রথম চ্যানেলে গিয়েই প্রথম ফিচার ভিডিওতে পেয়ে যাবে তোমরা। আচ্ছা এখানে দেখো, আর এইখানে আছে কিছু ভাব সম্প্রসারণ মোস্ট ইম্পর্টেন্ট, আর এই করভাস থেকে বা এখান থেকে যে স্বর্ণপর্ণির এখানে 2-3টে প্রশ্ন দিয়েছিলাম যেগুলো, আর এখানে ভাব সম্প্রসারণ দেখো ছোট্ট টিপস করে রাখা। যারা শুধু মরে কিন্তু নাই দেয় প্রাণ কেউ কবু তাদের করেনি সম্মান। তা প্রথমে তুমি ওই লাইনটার ব্যাখ্যা একটু করে নেবে, নিয়ে মানে এমনি সিম্পল বলবে, যারা কেবলমাত্র মরে যায় প্রাণ দেয় না কারোর জন্য, তাদের কেউ সম্মান করে না বলে প্যারা করে লিখবে যে স্বাভাবিক মৃত্যুর ভিতরে গর্ববোধ নেই, ঠিক আছে, কিন্তু পরোপকারের মাধ্যমে নিজের জীবন উৎসর্গ করলে ভবিষ্যতে মানুষ তাকেই সম্মান করবে বলে আরও প্যারা করে একটু বলতে হবে। আরও ডিটেলসের মধ্যে 2-4টে কথা, এইগুলোই মেন কথা, যে প্রতিটি মহান ব্যক্তিরা জন্মগ্রহণ করেন, আর তাদের দ্বারাই যেমন পরাধীন দেশগুলি স্বাধীনতা পেয়েছিল, তারাও তাদের মানুষ মনে রেখেছে, এই কথাগুলো তখন বলতে হবে। এইভাবে প্রত্যেকটা ছোট্ট টিপস করে উত্তম নিশ্চিন্তে চলে এইগুলো, বা পুষ্প আপনার জন্য ফোটে না, এইরকমই তার কিছু টিপস করে দেওয়া আছে যেগুলো মেন কথা লিখতে হবে। এইভাবে পরের পেজটাকে আসি, দেখো স্বার্থমগ্ন যেজন বিমুখ, এখান থেকে তার কিছু দেওয়া আছে। তো এই আর কি কার্সিয়াংয়ের এই পানীয় জলের ব্যবস্থা, মানে যেটা হচ্ছে তোমাদের ওই হিমালয় দর্শন থেকে। এছাড়া তোমাদের ব্যাকরণের কিছু একটু আমি তোমাদের যেটা বলেছিলাম যে দেখো ব্যাকরণে দেখো, এর বাইরে পড়তে হবে না ব্যাকরণ, এগুলোই করো। তো আমি আমাদের যেমন ইনস্টিটিউশন স্কুল বলে একটা স্কুল আছে যেখানে ছেলেদের এক্সাম হয়ে গেছে, সেখানে অভিনীতি কাকে বলে আর মৌলিক স্বরধ্বনি কাকে বলে বা মৌলিক স্বর কাকে বলে পড়েছিল, আর মধ্য স্বরগম কাকে বলে, আর এইগুলো আমি ছেলেদের সাজেশন হিসাবে দিয়েছি। দেখো আমি যা বললাম মিলেছে কিনা, দেখো অভিনীতি কাকে বলে মিলেছে, পড়ে গেছে। এই যে স্বরসঙ্গীতিও ওদের পড়েছে, এটাও মিলে গেছে, দেখে নাও। সমীভবন দেওয়া আছে এখানে তোমাদের, দেখো সমীভবন লক্ষ্য করো। বিপর্যাস কি সেটাকে দেখো। এবার পরেরটা দেখি একটু, এইখানে নাসিকি ভবনও ওদের পড়েছিল, কিন্তু এই যে ছোট প্রশ্ন, কিন্তু এই স্বরভক্তি এর মধ্যে ছোট্ট এই মৌলিক স্বরধ্বনি বললাম না পড়েছে, এটাও দেওয়া আছে। দেখো আমাদের 8 নম্বর কোশ্চেন্সের মধ্যে এগুলো তোমাদেরও পড়বে, নাসিকি ভবন এগুলো ছোট কোশ্চেন দেবে, যেমন কিছু উদাহরণ দেওয়া আছে এখানে দেখো। যার প্রয়োজন একটু পজ করে থেমে একটু উৎসব এগুলো কি ধরনের শব্দ। মধ্য স্বরগম এটা একটা ওদের ছোট্ট পড়েছিল, ও অপর নাম কি এরকম দেখো। আচ্ছা তালব্য বর্ণ কি পড়েছিল আর কি, ত থ দ যে তালু দিয়ে উষ্ণ বর্ণ কি, এগুলো এই যে উষ্মধ্বনি কি সেটা একটু পড়েছিল। অপিনীতি শব্দের অর্থ কি দেখো, পূর্বের সন্নিহিত দন্ত হ্যাঁ এটা দন্তবর্ণ, ত থ দ দাঁত দিয়ে উচ্চারণ যেগুলো হয় সেগুলো দেখো। তো 21টি 22টি, তারপর দেখো মৌলিক স্বরধ্বনি লিখিত রূপকে কি বলা হয় সেটা দেখো। এইবারে আরেকটা দেখো। এই পর্যন্ত তোমাদের কাজ শেষ। চলো আপাতত সাথে থাকো, অনেক লং ভিডিও হলো, আর অন্যান্য সাবজেক্টগুলো লক্ষ্য রাখো।